একটা সময় একটা সময় আমি খুবই চিকন ছিলাম, একদম skinny, খুব চিকন। মানে এই কথাটা বলতো আমাকে যে তুমি লাইলা ভাতের মার খাও, এইটা খাও ওইটা খাও সেটা খাও, ডিম খাও 10টা 12টা করে, যাতে তুমি মোটা হও। বাট আমি না তখন মোটা হতে চাইতাম না, বিকজ আমার কাছে স্লিমই ভালো লাগতো। আর এখন এরকম দশা যে আমি এত মোটা হয়ে গেছি, এত মোটা হয়ে গেছি যে এখন আমার ওয়েট লস করতে খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক। এখন মনে হয় কি যে আমি যদি কিছু নাও খাই, আমি যদি শুধু মানে পানিও খাই, তাহলেও মনে হয় আমার ওজন বেড়ে গেল। এই একটা 100 গ্রাম ওজন বাড়লেই আমার একদম দুঃখে মনটা মানে খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায় সেটা বলি। যখন আমরা মোটা হয়ে যাই and, একটু দেখা যায় যে ডাবল চিন, আমি মোটা হলে তো ফার্স্টে আমার একটা ডাবল চিন চলে আসে, পেটটা মোটা হয়ে যায়, কারণ আমি ওয়ার্কিং লেডি এন্ড আমার প্রায় 8 থেকে 9 ঘন্টা বসে বসে কাজ করতে হয়। সো আমি যদি মোটা হয়ে যাই, তাহলে আমার পেটটা ফার্স্টে মোটা হয়ে যায়। তো তখন দেখা যায় কি যে মানে কোনো জামা কাপড়েই ভালো লাগতেছে না আমাকে দেখতে, আমাকে দেখতে ভীষণ খারাপ লাগছে। এন্ড মানে মেকআপ পরলেও ভালো লাগছে না, জামা কাপড় পরলেও ভালো লাগছে না, অস্বস্তি লাগে। একটুতেই আমি মোটা হয়ে যাই, একটুতেই মোটা হয়ে যাই, একটুতেই মোটা হয়ে যাই। তো এই ব্যাপারটা সবাই বলে যে মোটা হয়েছে তো কি হয়েছে, এই জন্য ওজন কমাইতে হবে। আল্লাহ, আসলে যারা মোটা হয়ে গেছে না, তারা বুঝতে পারে যে কেন ওজনটা কমাইতে হবে। কারণ আমি যেমন না যে খেয়ে মানে খাওয়া ছেড়ে দিলাম তাতেই আমার ওজনটা কমে গেল, এরকম না। আর আমি এক নাম্বার হচ্ছে যে আমার দিনের রুটিনটা, আপনারা তো দেখেছেন, আমার সারাদিনের রুটিনটা না অদ্ভুত। মানে আমি সারাদিন কাজ করে, সারা রাত বাচ্চা পেলে, ঘরের কাজ করে, বাইরের কাজ করে, আমার রুটিন বলতে আসলে কিছু নাই। আমি দিনের পর দিন, রাতের পর রাত খুব কমপ্লিট একটা ঘুম পাই না। তারপরে যেটা হয়েছে যে বসে বসে যে জব করতে হয় সেটা বললাম। তারপরে যে বাচ্চাকে নিয়ে একটা স্ট্রেস থাকে সেটা বললাম। তো সবকিছু মিলায় আমার লাইফটা হচ্ছে এলোমেলো লাইফ। আর এই এলোমেলো লাইফে কি হয়, আমার শরীরের মেটাবলিজমটা কাজ করে না। হ্যাঁ, মানে আমি যে একটুখানি খাওয়া খাওয়াবো, তাতেই যে আমি চিকন হয়ে যাব বা তাতেই যে আমি স্লিম হয়ে যাবো, এরকম না। আর মোটা শরীর নিয়ে না আমি বাচ্চার পিছে দৌড়াতে পারি, না আমি কাজ করতে পারি, না কোনো কিছু। সো মানে আমার জন্য ওয়েট লস করাটা খুব ইম্পর্ট্যান্ট। এন্ড আমি শিওর আমার মতো অনেক নারীরা আছে, অনেক পুরুষরাও আছে, যাদের ওয়েট লস করাটা আসলেই জরুরি। কেন জরুরি বলি, ওয়েট লসে যে খালি দেখতেই ভালো লাগবে বা একটা ভালো কাপড় পরতে পারবো, সেরকম না। ওয়েট লস করার কারণটা হচ্ছে যে আপনার শরীরটা ভালো থাকতে হবে। আপনি, যে কোনো মানুষ, শুধু আমি না, হ্যাঁ, যাদের বাচ্চা কাচ্চা আছে, যাদের বাচ্চা কাচ্চা নাই, বা যে কোনো বয়সী নারী বা পুরুষ, নিজের শরীরটা ভালো থাকা খুব জরুরি। মন সুস্থ থাকা, শরীর সুস্থ থাকা খুবই জরুরি। আর শরীর অসুস্থ হয়ে যাওয়ার প্রাইম একটা কারণ হচ্ছে ওয়েট গেইন করা। ওয়েট গেইন করলে নানা ধরনের অসুখ বিসুখ হয়, ডায়াবেটিস হয়, হাই ব্লাড প্রেশার হয়, শরীরে ইমিউন সিস্টেম কাজ করে না, যে কোনো রোগ ব্যাধি যেটাই ছড়াচ্ছে সেটাই আপনার হয়ে যাবে। তো এই জন্য ওয়েট লস, ইভেন ইভেন আমি বলি, এই আমার আজকে এই গল্পটা মনে পড়ছিল, সেটা হচ্ছে আমার এক বান্ধবীর মা, ওনার চোখের পাপড়িগুলো পড়ে যাচ্ছিল। সামহাও এটা কোনো একটা ডিজিজ, যে চোখের পাপড়িগুলো পড়ে যাওয়া। তো উনি উনি অনেক ডাক্তার দেখালেন, চোখের পাপড়ি কেন পড়ে যাচ্ছে, চুল পড়ছে না, অন্য কিছু পড়ছে না, শুধু চোখের পাপড়ি পড়ছে। পরে উনি যখন সিঙ্গাপুরে গেলেন, তখন ওনাকে জানানো হলো যে আপনার ওয়েটটা কমাতে হবে। হ্যাঁ, চোখের পাপড়িটা পড়ে যাওয়ার কারণটাও তার ওয়েট বেশি। তো যাই হোক, মানে আপনাকে আগে সুস্থ থাকতে হবে, শরীর ভালো থাকতে হবে, এবং সেই জন্য ওজনটা বাড়ানোটা একদমই ঠিক হবে না। যে কোনো বয়সে ওয়েট বাড়ানোটা ঠিক না। একটা মিনিমাম, যে আপনার হাইট অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী যেই ওজনটা থাকা দরকার সেই ওজনেই থাকা উচিত। আর আমি কেন ফ্ললেস ফেমিনা অ্যাস্থেটিক সেন্টারে যাচ্ছি, বিকজ হচ্ছে ওদের যে সিস্টেমটা, এটা হচ্ছে নন সার্জিক্যাল। ওয়েট লস নানাভাবে করা যায়। আপনি ডায়েট করে ওয়েট লস করতে পারেন, আপনি খুব প্রচুর জিম করে হাঁটাহাঁটি করে ওয়েট লস করতে পারেন। বাট আমার রুটিনটা যেহেতু এরকম আগোছালো, আমার কিন্তু এই যে নিয়মিত জিমে যাওয়া হয় না, আমার ডায়েট করা সম্ভব না, বিকজ আমি খেতে খুব পছন্দ করি, আমার রুটিন কোনো লাইফ নাই। এই জন্য আমি নিয়ম করে ফ্ললেস ফেমিনাতে যাই, বিকজ তারা হচ্ছে নন সার্জিক্যাল উপায়ে
ওয়েট লসটা করেন। নন সার্জিক্যাল উপায়টা কি? এখন এদিকে অনেকে বলে যে অনেকের অনেক রকম এক্সপেরিয়েন্স আছে। অনেকে বলে যে এই নন সার্জিক্যাল ওয়েট লসটাতে আমাকে যে খালি ওরা ম্যাসাজ করায়, ভাইব্রেশন করায় অ্যান্ড হিট ব্ল্যাঙ্কেট দেয়। আসলে এটাই নন সার্জিক্যাল। সার্জিক্যাল ওয়েট লসটা হচ্ছে যেটা আপনি অপারেশনের মাধ্যমে আপনার শরীর থেকে চর্বিটা কাটায় নিয়ে যাবে, এটা হচ্ছে সার্জিক্যাল। যেটা হয় যে সার্জারির মাধ্যমে, প্লাস্টিক সার্জারি বলেন বা লাইপোসাকশন বলেন, যে আপনাকে অস্ত্রোপচার করে আপনার শরীর থেকে চর্বিটা সরায় ফেলবে, সেটা হচ্ছে সার্জিক্যাল। আর নন সার্জিক্যাল যেটা হচ্ছে খুবই নিয়মের মধ্যে থেকে কোনো রকম কাটাছেঁড়া করার ছাড়াই আপনার শরীরে ওয়েটটা কমাবে। তো এখানে ওরা আমাকে যেটা করে, ভাইব্রেট করে নানা রকম, দেন ডিটক্সিফিকেশন করে, দেন যে হিট ব্ল্যাঙ্কেট যেটা বললাম, হিট ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, এবং তারা আমাকে একটা ডায়েট দিয়েছে। এছাড়াও একটুখানি হলেও তাদের যে জিম আছে সেখানে আমাকে জিম করতে হয়। And আমি যেই প্রসেসের মধ্যে আগাচ্ছি সেটাতে তো একজন বলছে, আল্লাহ 100 গ্রাম ওয়েট কমেছে। এই 100 গ্রাম ওয়েট কমাটাই আমার কাছে অনেক বেশি। বিকজ হচ্ছে যে আমি ওই যে বললাম, আমি এমন কিছু চাই না যেটা খুব তাড়াতাড়ি আমার ওয়েটটা চলে গেল। ধরেন আমি যদি আজকে সার্জারি করি, খুব তাড়াতাড়ি আমার ওয়েটটা চলে যাবে, বাট সার্জারি করার মতো বয়স বা সার্জারি করতে হলে আমার যেই ধরনের আহ, অবস্থান দরকার, সেই ধরনের অবস্থা আই এম নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। হ্যাঁ, so আমি চাই যে আস্তে আস্তে আমার ওয়েটটা কমুক, এবং ওয়েটটা যাতে কমে গেলে সেটা যাতে ঠাস করে আবার বেড়ে না যায়। এবং আমি চাই, আমি খাওয়া দাওয়া করতে চাই, আমি এরকম লাইফস্টাইলই থাকতে চাই, বাট আমি চাই আমার ওজনটা কমুক, আমি দেখতে যেন ভালো লাগে। এই জন্য আমি ফ্ললেস ফ্যামিলি অ্যাস্থেটিক সেন্টারে যাই, অ্যান্ড এখানে যিনি ডক্টর আছেন, ডক্টর বুবলি, ওনার সাথে আমার পরিচয় হচ্ছে 2021 সালের 21শে ফেব্রুয়ারি থেকে। So, উনি অনেকে বলেন যে আপনি এই বয়সে যেই স্টেমিনা ধরে রাখেন বা যেই ধরনের আপনি মুভমেন্ট করেন, আমরা 25 বছর বয়সেই অনেক বুড়ি হয়ে গেছি। তো এটা না আসলে আপনার খাবার অভ্যাস, এন্ড আপনি কি ধরনের সাপ্লিমেন্ট খাচ্ছেন, আপনি কি ধরনের মেনটেন করছেন, একটা কোনো জিনিস ঠিক করে রাখতে হলে কিন্তু আপনি যদি একটা কাপড়ও ধোন, একটা কাপড়ও ব্যবহার করেন, সেই কাপড়টা কিন্তু আহ পরিষ্কার করতে হয়। হ্যাঁ, ধরেন আপনি একটা আজকে ড্রেস পরলেন, আমি আজকে এই ড্রেসটা পরলাম, এই ড্রেসটা যদি আমি ভালো রাখতে চাই এবং চাই যে আমি আরো অনেক বছর পরবো, তাহলে এই ড্রেসটা আমাকে মেনটেন করতে হবে। ড্রেসটা আমাকে ধুতে হবে, আয়রন করতে হবে, যত্ন সহকারে রাখতে হবে, এবং সুন্দর মতো পরতে হবে। হ্যাঁ, আমি যদি আজকে পরলাম, পরে এরকম করে ফেলে দিলাম, তাহলে তো আর ড্রেসটা ভালো থাকবে না। সেরকম মানুষের শরীর, মানুষের চেহারাও কিন্তু এরকম যে আপনাকে যত্ন করতে হবে এবং আপনাকে মেনটেন করতে হবে। তো আজকে ফ্ললেস ফ্যামিলি অ্যাস্থেটিক সেন্টারে আমার যাওয়ার কথা ছিল, যেহেতু কাজের প্রেশারে যেতে পারিনি। ইনশাল্লাহ আহ কালকে যাব, পরশু যাব, তারপরে যাব। এখানে আমার একটা সুন্দর লাইফস্টাইল ওরা আমাকে করে দিয়েছে, এবং এটার লোকেশনটা এত সুন্দর একটা জায়গায়, গুলশানের এত প্রাইম একটা লোকেশনে, যে আশেপাশে সবাই যেতে পারবে। আমার এরিয়ার আশেপাশে সবাই যেতে পারবে। তো আশা করি তাদের আরো অনেকগুলো শাখা ওপেন হবে। আপাতত আপনারা আগোড়ার বিল্ডিংটাতে গুলশান শাখাটা চলে আসবে, এবং এখানে শুধু স্লিমিং যেই ব্যাপারটা সেটা না, স্লিমিংটার সাথে সাথে এখানে আছে আপনাদের অ্যাস্থেটিক সার্ভিস আছে। অনেকে আছে না, বোটক্স করতে চায়, ফিলার করতে চায়, লিপ ফিলার করতে চায়, বা এই যে মুখে যে রান্না করলে যে কালো কালো দাগ হয়ে যায়, হ্যাঁ, মেস্তা বলে, মেলিসমা বলে, হ্যাঁ, সেইটা আপনি লেজার করে উঠাতে পারবেন। দেন আপুদের, ভাইয়াদের হাতে কাটা থাকে, সেই কাটা দাগগুলো উঠাতে পারবেন। ট্যাটু রিমুভ করতে পারবেন, এবং এই যে থ্রেড বলেন, বোটক্স ফিলার তো আগেই বললাম। এই সার্ভিসগুলো করা ছাড়াও আপনারা হেয়ারের সার্ভিস নিতে পারবেন। চুল যাদের পড়ে যায় বা চুল যাদের পাতলা, তারা পিআরপি বা আরো কি কি ধরনের সার্ভিস আছে আমি জানি না নামগুলো, তো সব ধরনের সার্ভিস নিতে পারবেন। এছাড়াও আছে এখানে স্পা, অ্যান্ড এখানে আয়ুর্বেদা একটা সার্ভিস আছে। দ্বিতীয়ত এখানে বিউটি পার্লার সার্ভিস আছে, যে বিউটি পার্লারে আপনারা পার্লারের সমস্ত ধরনের সার্ভিস, ম্যানিকিউর বলেন, পেডিকিউর বলেন, আইব্রো বলেন, হেয়ার রিলেটেড কালার অর ট্রিটমেন্ট, সব ধরনের সার্ভিস নিতে পারবেন। তারপরে যেটা হয়েছে যে এখানে মেকওভার সার্ভিসও আছে, আপনি মেকআপও নিতে পারবেন। সো সবাই চলে আসবেন ফ্ললেস ফ্যামিলি অ্যাস্থেটিক সেন্টার। এটা হচ্ছে গুলশান 1 এবং 2 এর মাঝখানে, আগোরা বিল্ডিং এর লিফটেড 2 তে।
তো আমার সাথে ওই হ্যাঁ, ছেলেরাও করতে পারবে। অবশ্যই এখানে ছেলেদেরও সার্ভিস আছে। বিকজ অ্যাসথেটিকস এটা তো একটা ক্লিনিক বলা যায়। হ্যাঁ? এটা তো আ মানে টোটাল ওয়ান স্টপ সার্ভিস। এখানে মেয়েদেরও সাইড আছে এবং ছেলেদেরও সাইড আছে। ছেলে-মেয়ে ২ টা আলাদা সাইডেই ওদের একই ছাদের নিচে ছেলে এবং মেয়েদের আলাদা, আলাদা করে সার্ভিস সেন্টার আছে। আপনারা ভাইয়ারা এবং আপুরা একসাথে যেতে পারবেন এবং সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার কি জানেন? আমি ইদানিং দেখলাম যে ছেলেরা বেশি অ্যাসথেটিক সার্ভিস নেয়। ছেলেরা ফিলার করে, ছেলেরা থ্রেড করে, ছেলেরা বোটক্স করে, ছেলেরা লেজার করে। তো ছেলেদের মধ্যে মাথায় চুলে পিআরপি করার উম মানে রেটটা অনেক বেশি মেয়েদের চেয়ে। সো ভাইয়ারাও আপনারা এখানে যেতে পারবেন। শুধু আপুরা যাবেন সেরকম না, ভাইয়ারাও যেতে পারবেন। ওখানে আ যে ছেলেদের জন্য সেইম সার্ভিসই আছে ২ টা আলাদা জায়গায়। তো সবাই চলে যেতে পারবেন। একটা আপু লিখেছে যে ৩ বছর আগে আপনি দেখতে এরকম ছিলেন না। ডেফিনিটলি ৩ বছর আগে আমি দেখতে এরকম কেমন করে থাকবো? আমি হয়তো ১ মাস আগেও দেখতে এরকম ছিলাম না। প্রতিটা দিন যায়, একটা সময় যখন আপনি ছোট জন্মগ্রহণ করেন, তখন থেকে একটা এজ পর্যন্ত আপনার গ্রোথ হয়, হ্যাঁ? এবং একটা এজে যেয়ে আপনি আবার ওই গ্রোথটা বন্ধ হইতে থাকে, হ্যাঁ? আপনি বয়স হয়ে যায়, আপনি বুড়া হয়ে যান এবং আপনি মারা যান। আপনি দেখবেন যখন মানুষ বুড়া হয়ে যায়, তখন তারা কিন্তু একদম আ ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। নিজে, নিজে খেতে পারে না, নিজে, নিজে বাথরুমে যেতে পারে না, কথা বলতে পারে না, বিছানায় শুয়ে থাকে। ওই ছোট অবস্থায় যেরকম ছিলেন, একটা স্টেজে যে আপনি পিক হবে এবং পিক থেকে আবার আপনার ডাউনফল হবে। ৩ বছর আগে আমি আ যেরকম ছিলাম, এখন তো অবশ্যই আমি এরকম থাকবো না। ৩ বছরে আমার বয়স বেড়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি। তাই না? এই হচ্ছে কথা। তোমার সাথে দেখা করতে চাই। আমার সাথে আসলে আপনারা অনেকেই দেখা করতে চান এবং যারা দেখা করতে চান তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, কোন রকম শোরুম ওপেনিং বলা বা কোন রকম মিটআপ বা কোন রকম দাওয়াত ওখানে যখন আমি যাই তখনই দেখা করি। বাসায় আমি কখনো কারো সাথে দেখা করি না। বাসায় আমি কারো সাথে মিট করি না বা আমি ফোনে কারো সাথে কথা বলি না। আপনারা অনেকেই আমার যে বিজনেস নাম্বারটা আমি গতবার লাইভে দিয়েছিলাম। ওখানে আপনারা বলছেন আপুর সাথে কথা বলতে চাই, আপুর সাথে কথা বলতে চাই। কিন্তু আপুর সাথে আমি আসলে ফোনে কথা বলি না। এবং আপনারা বলছেন যে যারা আমাকে আপনাদের কষ্টের কথাগুলো শোনাতে চাবেন, অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে নিবেন। কারণ রেজিস্ট্রেশন ছাড়া আপনি যদি মনে করেন যে না আপনিই একমাত্র ব্যক্তি যে আমাকে এতগুলো টেক্সট দিচ্ছেন বা এতগুলো কল দিচ্ছেন, সেরকম না। আমাকে হাজার, হাজার মানুষ টেক্সট দিচ্ছে এবং কল দিচ্ছে। তো আসল কোন মানুষটা আসলে বিপদগ্রস্ত বা আসল কোন মানুষটার দরকার আমার সাপোর্ট সেটা তো আমি বুঝতে পারছি না। অনেকেই ফোন করবে যে হ্যাঁ, আপনাকে ওখানে দেখলাম। আপনাকে আমার ভালো লাগে। এইগুলো আসলে কথা বলার আসলে সময়টা আমার হয় না। কারণ আমি অনেক ব্যস্ত থাকি। আমি গতদিন যে লাইভে যে কথাটা বলেছিলাম যে কথা বলার অভাবে অনেকেরই মানসিক স্টেটটা অনেক খারাপ হয়ে যায়। হ্যাঁ, কথা বলার অভাবে মানুষ অনেক দুঃখ কষ্ট আউটবার্স্ট করার মতো সুযোগ হয় না। কথা বলার অভাবে একজন আরেকজনের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়। বা কথা বলার অভাবে অনেকে মনে করে যে আমি জীবনটা দিয়ে দিচ্ছি। তো এরকম সিচুয়েশন এ যারা আছেন, এই ১০,০০০ ১২,০০০ মানুষ যে আমাকে মেসেজ করেছেন হাই, হ্যালো, সেখান থেকে আমি কিভাবে বুঝবো যে আপনার আসলেই দরকার আমার সাথে কথা বলা এবং আপনি আমার সাথে কথা বলে আপনার খারাপ অবস্থা থেকে বের হয়ে আসতে পারবেন, এটা আমি কিভাবে বুঝবো? এই কারণেই কিন্তু রেজিস্ট্রেশন করার সিস্টেমটা দেওয়া হয়েছে যে যেই লোকটার বা যেই মানুষটার আসলেই দরকার, যেই মানুষটার আসলে কথা বলার দরকার এবং তার খারাপ অবস্থা থেকে বের হয়ে আসা দরকার, শুধুমাত্র আপু আপনাকে ভালো লাগে, হাই আপু, হ্যালো আপু, এটা এটা আসলে ওই পারপাসে এই নাম্বারটা আমি দেইনি। হ্যাঁ? আমি দিয়েছি যে আপনার এই দেখা যাবে যে আপনার বাসার সিচুয়েশন অসম্ভব খারাপ। বা আপনি পড়ালেখা করে যাচ্ছেন, একটা চাকরি পাচ্ছেন না, জব পাচ্ছেন না। আপনার বাসায় বাবা-মা বকাঝকা দিয়ে আপনার মেন্টাল স্টেটটাও অনেক খারাপ করে দিয়েছে। বা আপনি শ্বশুরবাড়িতে স্বামীর কাছে এমন বেশি অবহেলিত হচ্ছেন যে আপনার কুল কিনারা নাই। বা আপনার কোনো স্পেশাল চাইল্ড আছে যাকে পালতে, পালতে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হচ্ছে। বা আপনার প্রেমিকার কাছে বা প্রেমিকের কাছে আপনারা এমন বেশি অবহেলা পাচ্ছেন যে আপনার মনে হচ্ছে যে আপনি এখন জীবনটা দিয়ে দিবেন। এরকম সিচুয়েশন হলে আপনার যদি একটা কথা বলার মানুষ না থাকে, তাহলে আপনি আমার সাথে কথা বলে আপনি মনটা শান্তি করতে পারবেন। এবং এইজন্যই আমি আমার নাম্বারটা দিয়েছিলাম। হ্যাঁ? মানে এটা না যে আপু আপনাকে আমার ভালো লাগে, আপু আপনাকে আমি বিয়ে করতে চাই।
হাই আপু, হ্যালো আপু, এইসবের জন্য কিন্তু নাম্বারটা আমি দেইনি। নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, যাদের আসলে হ্যালো কার এক্স, কেমন আছেন আপনি? আপনি আমার মতো একটা সাইকো গার্লফ্রেন্ড চাচ্ছেন, তাই না? শুনেন বলি, ভালোবাসতে হলে ব্লু ফেরি লায়লার মতোই ভালোবাসতে হবে। ওকে, সো ব্লু ফেরি লায়লার মতো ভালোবাসতে না পারলে ওই ভালোবাসাটা ভালোবাসা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপুরা অনেকেই অনেক কথা বলে, এই লায়লা এরকম, লায়লা বেহায়া, লায়লা নির্লজ্জ, লায়লা সাইকো, হোয়াট এভার। হ্যাঁ, বাট মনে মনে সব আপুরাই কিন্তু ব্লু ফেয়ারি লায়লা, মনে মনে সবাই আমার মতো চিন্তা করে। যাই হোক, আপনি আমার লাইভে আসছেন, ভালো লাগলো অনেক। সো অ্যালিস কই? অ্যালিস গোসল করতে গেছে, পছন্দ করে। সো দিস ইজ ফর, এই এই লাইনগুলো ছিল কার এক্স এর জন্য। কার এক্স তুমি? আচ্ছা, সো মাই নাম্বার, হ্যাঁ আমি যেটা দিয়েছি, যে মাই নাম্বার ইজ +960, +960 9329953। ঠিক আছে, +960 9329953। এটা শুধুমাত্র সেই সব আপু বা ভাইয়াদের জন্য যাদের একটা কথা বলার জন্য, যাদের হয়তো লাইফে খুব বড় একটা খারাপ ডিসিশন নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তাদের জন্য। ইটস নট ফর যে লাইলাপু তোমাকে বিয়ে করতে চাই, লাইলাপু তোমাকে আমার ভালো লাগে, লাইলাপু তোমার চুলগুলো সুন্দর, এসব বলার জন্য না। এটা আসলেই সিরিয়াস মানুষদের জন্য, এবং আসলেই সিরিয়াসলি যারা কথা বলতে চাবেন, যারা আসলে খুব খারাপ অবস্থায় আছেন, তারাই রেজিস্ট্রেশন করবেন। না হলে দরকার নেই। না হলে, যে আমি বললাম যে আমি নাম্বারটা দেওয়ার পরে আমার আহ ওই এই নাম্বারে প্রায় 11,000 টেক্সট এসেছে। হাই, হ্যালো। কথা সত্যি আপু, আপনার লাভটা ট্রু। হ্যাঁ, আমার লাভটা অবশ্যই ট্রু হবে। আমি মানুষটা ট্রু, আমি মানুষটা ফেক না। সো যে মানুষটা ফেক না, সেই মানুষটার লাভটা ট্রু হবে, সেই মানুষটার কান্নাটা ট্রু হবে, সেই মানুষটার হাসিটাও ট্রু হবে। তো এই 11,000টা টেক্সট সোফার আমাকে একটা একটা পরে ডিলিট করতে হয়েছে। বিকজ আমাকে বিয়ে করতে চাই, আমার সাথে প্রেম করতে চাই, আমাকে আপনার ভালো লাগে, এটা শোনার জন্য আমি নাম্বারটা দেইনি। আমি এই নাম্বারটা আপনাদের কাছে শেয়ার করেছি যাদের আসলেই খুব খারাপ সিচুয়েশনে আছে, এবং একটুখানি কথা বললে যারা খুব বড় ড্রাস্টিক ডিসিশন নেওয়া থেকে বিরক্ত থাকবে। ঠিক আছে, নাম্বারটা আমি আবারও বলছি, +960 9329953। আচ্ছা, আমি সবার ধাক্কা খেয়ে এই লাইভে ঢুকে গেছি। আপনি ধাক্কা খেয়ে ঢুকে গেছেন, আর কি করবেন, থাকেন কিছুক্ষণ, চলেই যেহেতু আসছেন। হ্যাঁ, আবার বলেন নাম্বারটা, আবার বলেন। আপু আমি কথা বলতে চাই, আপনারা কথা বলতে চাইলে, সিরিয়াস যদি কোনো টপিকে কথা বলতে চান, অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। না হলে 11,000 মানুষের সাথে আমি কি কথা বলবো? আপনি চিন্তা করতে পারছেন যে আমার দিনের কোন কয় বছর লাগবে? অনলি 11,000, হ্যাঁ অনলি 11,000 মাত্র গুনেছে ওরা। হ্যাঁ, আমার যারা অ্যাডমিন আছে, মডারেটর আছে, অনলি 11,000 পর্যন্ত গুনতে পেরেছে, বাকিগুলো এখনো বাকি আছে। এসকে সাগর, লাইলা তুমি আমাকে শখের নারী। আচ্ছা, কি জানি বললো যে লিখনের একটা কি জানি মেসেজ ছিল। ভাই আমার আইডিটা একটু ফ্রেন্ড রিকোয়েস্ট, আমার এটা তো আইডি না ভাইয়া, এটা হচ্ছে পেজ। হ্যাঁ, শ্রীমঙ্গল কবে আসবেন? ইনশাল্লাহ চলে আসব। আপনার নাম্বারটা দিয়েছি, তাহলে আমাদেরকে শিখান। আমি গল্প ও প্রিয় নায়কের অভিনয়টা করতে চাই। কোন কোন অভিনয়? শ্রীমঙ্গল আসবো আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমার সত্যি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, সত্যি কথা তো সবাই বলতে চায়। লিখুন যে নিজেকে শাহরুখ খান দাবি করে, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা লিখেছেন হচ্ছে সোনার বাংলা। আচ্ছা, কেউ নিজেকে শাহরুখ খান, কেউ নিজেকে অমিতাভ বচ্চন, কেউ নিজেকে টম ক্রুজ দাবি করতেই পারে। তার চোখে সে বিশ্ব সুন্দর হতেই পারে। তো এটা নিয়ে আমাদের পেরেশানি হওয়ার তো কিছু নাই। এবং আমি এটাও বলবো যে আমাদের দেশে অনেক, আমি দেখেছি অনেক ছেলে মানুষ এবং অনেক মেয়ে মানুষ লিখনের জন্য পুরো ক্রেজি। আপু আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনার ছোট মেয়ে অ্যালিসকে কেন সোশ্যাল মিডিয়াতে আনলেন? আচ্ছা, প্রথম কথা, এটার পিছনে একটা গল্প আছে ভাইয়া। পিছনে গল্পটা হচ্ছে যে অ্যালিস যখন হয় তখন আমার বয়স হচ্ছে 41। হ্যাঁ, 41 বছর বয়স, মানে হচ্ছে আমি আমার লাইফের একদম শেষের দিকে। তো
41 বছর বয়সে যখন অ্যালিস হয়, আমার কোল ঘর আলো করে যখন অ্যালিস আমাদের লাইফে আসে, তখন একটা জিনিসই আমার মনে হয়েছে যে অ্যালিস তো আসছে দুনিয়াতে, বাট অ্যালিস কতটা দিন ওর মাকে পাবে? বিকজ ও বড় হতে হতে আমি হয়তো মারা যাব। বাংলাদেশের মানুষের যে গড় আয়ু যেটা আছে, হ্যাঁ, সে অনুযায়ী ও হতে হতে দেখা যাবে যে আমি মারা মারা গিয়েছি, বা আমি অসুস্থ হয়ে পড়ে আছি, বা ও ওর মাকে বড় হতে হতে পাবে না, এই ধরনের একটা চিন্তা আমার মধ্যে এসেছিল। এবং আহ, আমি তখন কি করতাম, তখন আমি অ্যালিসের অনেক ভিডিও করতাম, অনেক ছবি তুলতাম, এবং অ্যালিসের যে পেজটা, অরিজিনাল যে পেজটা, সেই পেজটা আমি ক্রিয়েট করেছিলাম 2016 সালের তিন, মানে ওর জন্ম হওয়ার 2 দিন পরে, 3 দিন, 3 দিনের দিন আর কি ওপেন হয়েছে। তো ওর অ্যালিসের পেজটা শুরু হয়েছে 2016, মানে ও যখন হয়েছে তার ঠিক 3 দিন পর থেকে আমি অ্যালিসের পেজটা আমি ওপেন করেছিলাম, শুধুমাত্র এই চিন্তা করে যে আমি যখন থাকবো না, আহ যখন মা থাকে না, তখন বাচ্চাদের আসলে কোনো আদর হয় না, কোনো ভালোবাসা হয় না, কোনো যত্ন হয় না। আর আমি তো আগেই বলেছি আমার ওরকম কোনো রিলেটিভ নাই, আত্মীয় স্বজন নাই, বা ওরকম কিছু নাই। তো আমি মারা যেতে যেতে অ্যালিস ছোটবেলায় কেমন ছিল, ও মার সাথে কেমন দিন যাপন করেছিল, ওর দিনগুলো কেমন ছিল, ও বড় হলে এই পেজটাতে ঢুকলে ও হয়তো ছবিগুলো দেখতে পারবে। আর 2016 সালে একটা ব্যাপার হয়েছে, আপনারা যারা যাদের মনে আছে, সেটা হচ্ছে 2016 সালে বাংলাদেশে প্রচন্ড ভূমিকম্প হচ্ছিল। এটা এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল, এবং সব বড় বড় ভূমিকম্পগুলো ওই 2016 সালেই হয়েছিল। তো তখন আমার মনে হয়েছিল যে এই ভূমিকম্পে যদি এমন কোনো সিচুয়েশন হয়ে যায় যে অ্যালিসের ছবিগুলো, অ্যালিসের ভিডিওগুলো বা আমার ফোনগুলো নষ্ট হয়ে যায়, তারপরেও যেন সোশ্যাল মিডিয়াতে থাকলে অ্যালিস বড় হলে দেখতে পারবে। তো অ্যালিসকে আমি অ্যাজ ব্লু ফেরি লাইলা হিসেবে আমি হাইলাইট করেছি যেদিন মামুন খুব অবহেলার সাথে বলেছে যে ওর একটা স্পেশাল চাইল্ড আছে, হ্যাঁ, তাকে নিয়ে নাচানাচি করছে, এটা করছে সেটা করছে, মানে সে আমার সন্তানকে খুব ছোট করে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। বাট অ্যালিসের কিন্তু পেজটা 2016 সাল থেকেই ছিল, ওভাবেই আছে। সেখানে আমার চেহারা নাই, অ্যালিসের সমস্ত ছবি ভিডিও বা এগুলো আছে, মানুষজন দেখেছে, তার কিছু ফ্যান ফলোয়ার আছে, বাট তারা রিলেট করতে পারেনি যে এটা আমার বাবু। কিন্তু যখন আমি দেখেছি যে প্রিন্স মামুন আমার মেয়েটা যেহেতু অসুস্থ অ্যান্ড নট নর্মাল, সে আমার মেয়েটাকে খুব হেয় করে একটা লাইভের মধ্যে বলল, তখন আমার মনে হলো আমি তো লজ্জিত না। আমার সন্তান অ্যালিস যে অসুস্থ, আমার সন্তান অ্যালিস যে স্পেশাল চাইল্ড, সেটা নিয়ে আমি তো অবশ্যই লজ্জিত না। সো আমি কখনো হয়তো ওভাবে আহ, বলিনি বা আমার পেজের মধ্যে আনিনি যে এটা আমার বাচ্চা, বাট সেটা কি করলো, ঝগড়াঝাটির পরে মামুন সেটা বলে ফেললো। এবং সে বলে ফেললো কেন, বলে ফেলে সে আমাকে হেয় করতে চাইলো, আমাকে ছোট করতে চাইলো। বাট একটা মা হিসেবে আমি আমার সন্তানকে নিয়ে কখনো লজ্জিত না। একটা মা হিসেবে আমি আমার সন্তানের ডিসএবিলিটি বলেন, আমার সন্তানের অসুস্থতা বলেন, আমার সন্তান যেরকমই হোক, সে ব্রিলিয়েন্ট হোক, সে নন ব্রিলিয়েন্ট হোক, সে ডাম হোক, সে অসুস্থ হোক, যাই হোক, আমি আমার মেয়েকে নিয়ে অনেক প্রাউড। তো আমি ওকে এটাই বলতে চাইলাম, যে আমার মেসেজটা এটাই ছিল যে 2016 সালে প্রিন্স মামুনেরও হয়তো পেজ ছিল না ফেসবুকে, তখন থেকে আমার অ্যালিসের পেজ ছিল, এবং তখন থেকে ওখানে ছবি ভিডিও গুলো আপলোড করা হতো। বাট আমি কখনো লজ্জিত না আমার সন্তানদেরকে নিয়ে, এই জন্যই হয়তো দেখিয়েছি। আর একটা কথা অনেকেই হয়তো জানে না, আপনারা হয়তো আমার নাম দিয়ে আমাকে চিনেন, ব্লু ফেরি লাইলা বা লাইলা আপু, আহ এই ধরনের ইয়েটা আপনারা হয়তো চিনেন যে লাইলা আপু বা লাইলা। বাট আমি যে পরিবেশে বা সোসাইটিতে বা একটা 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 শ্রেণীর মানুষের কাছে আমি কিন্তু অ্যালিসের আম্মু হিসেবে পরিচিত। আমাকে কিন্তু লাইলার নামে তারা হয়তো চিনতো না এতদিন। 2016 সালে আমি কিন্তু আহ কি বলে ব্লু ফেয়ারি লায়লা হইনি। 2016 সাল থেকে যখন থেকে অ্যালিসের পেজটা আছে, তখন থেকে লোকজন আমাকে অ্যালিসের মাম্মি অফ অ্যালিস বা অ্যালিসের মাম্মি হিসেবে আমাকে চিনে, এবং এখনো একটা সোসাইটিতে লোকজন আমাকে অ্যালিসের মা হিসেবে চিনে। তো আমার সন্তান যেরকমই হোক, ফর্সা হোক, কালো হোক, ভালো হোক, স্পেশাল নিডেড চাইল্ড হোক, আই এম নট ashamed of her. তো সোশ্যাল মিডিয়াতে ওরা আগে থেকেই ছিল। টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন। লন্ডন থেকে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। অনেকের
কিন্তু আপনার ভিডিওতে দেখতাম মামুন অ্যালিসের সাথে খুনসুটি করতেছে, খুব আদর করতেছে, এরকম একটা ভাব। হ্যাঁ, অবশ্যই তারা তো আদর করতো একটা সময় যখন। ফারহানা তালুকদার, আপনার মুখ থেকে কি সবসময় লালা পড়ে? আপনি কি কোথাও মুখ থেকে লালা পড়া দেখেছেন? আপনি এরকম, আমি যেটা বললাম যে স্পেশাল নিডেড মানুষ কিছু আছে যারা আল্লাহ তাআলা যাদেরকে অসুস্থ করে জন্ম থেকে পাঠিয়েছে, আর কিছু মানুষ আছে যে ফারহানা তালুকদারের মতো, যারা নিজেরা নিজেদেরকে অসুস্থ করে করে প্রেজেন্ট করছে। আপনি আল্লাহ হয়তো আপনাকে অসুস্থ করেনি, কিন্তু আপনার এই যে একটা কমেন্ট, সেটা দিয়ে আপনি এতগুলো মানুষের সামনে প্রমাণ করলেন যে আপনি নিজেকে অসুস্থ হিসেবে প্রমাণিত করলেন। যাই হোক, দেয়ালের ছবিটা অনেক সুন্দর। দেয়ালের ছবিটা হচ্ছে অ্যালিস হওয়ার আগে, এটা এটা 15 সালের ছবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে ভালো করে দেখেন আপু, এগুলো নিয়ে আমি আসলে কি, ভাইয়া আপনি যে বলেন আপু এগুলো নিয়ে কখনো মন খারাপ করবেন না, আসলে না আমি মানে আমি এমন একটা সিচুয়েশনে থাকি, মন খারাপের সুযোগটা আমার হয় না। কেন হয় না আমি বলি। এক নাম্বার হচ্ছে যে যারা সিঙ্গেল মাদার তারা বুঝে যে আহ, একটা পরিবার রান করা কতটা কষ্টের। হ্যাঁ, পরিবারের জন্য ইনকাম, মানে আপনি বাবা, আপনিই মা, আপনি নিজেকে চালাতে হবে, আপনার সংসারকে চালাতে হবে, সেখানে যদি আপনার একটা অসুস্থ বাবু থাকে তাকেও চালাতে হবে। তাহলে কত বড় একটা প্রেশার, চিন্তা করে দেখেন। হ্যাঁ, আপনি সংসারে কর্তা, আপনি সংসারে কর্ত্রী, আপনাকে ইনকাম করতে হবে এবং আপনাকে সবকিছু মেনটেন করতে হবে, আপনাকে বাসা বাড়ি দেখতে হবে, আপনাকে আপনার সন্তান দেখতে হবে, তারপরে আপনার বাবুর যখন অসুস্থ সেটা নিয়েও কিন্তু আপনি পেরেশানিতে থাকতে হবে। তা আমার কথা হচ্ছে কি, যে আমি আসলে মন খারাপ করার ওই যে এতটুকু টাইম ওটাও পাই না। আর লোকজন বলে না, তাহলে তুমি কেন এগুলো ঘুরে বেড়াও, এই করো সেই করো। আমি ঘুরে বেড়াবো না কেন? আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াইছি। আপনারা যদি অ্যালিসা পেজে যান, আপনারা দেখবেন যে অ্যালিস ছোটবেলা থেকে, ওর বয়স 9, বাট ও সোফার 10টা কান্ট্রি ঘুরে আসছে। তো ও জন্ম থেকে ওকে নিয়ে আমি যেখানে গেছি আমি সেখানে নিয়ে, হ্যাঁ, ক্যামেরার সামনে আমি আরো একসাথে প্রেজেন্ট হই নাই, বাট ওকে নিয়ে আমি, বললাম না, আমার বাচ্চারা, আমি ওমরা করতে পারিনি কিন্তু আমার বাচ্চারা ওমরা করতে পেরেছে। সো আল্লাহ, আমি যতদিন বেঁচে আছি অ্যাজ এ মাদার, আমি চাবো যে পৃথিবীর সবচেয়ে বেস্টটা আমার বাচ্চাদেরকে দেওয়া। আমি যাই করি না কেন, তারপর বলে আপনি এই করেন কেন, সেই করেন কেন। আমি যদি চাকরি না করি ওদেরকে কে খাওয়াবে? আমি যদি কাজ না করি, আমি যদি ইনকাম না করি, তাহলে ওদেরকে কে খাওয়াবে, কে পড়াবে? আপনারা তো কেউ আসবেন না, ওর আত্মীয় স্বজনও কেউ আসবে না। পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, লাইফ লিভিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো টাকা পয়সা। এবং সেই টাকা পয়সা কেউ কাউকে এমনিতেও দেয় না। ইভেন অনেক প্যারেন্টসও তার সন্তানকে ঠিক মতো সমানভাবে টাকা পয়সা দেয় না, দিতেই চায় না। হ্যাঁ, সো আপনি যখন ইনকাম করতে পারবেন, আপনি যখন সচ্ছল থাকবেন, আপনি যখন সলভেন্ট থাকবেন, তখন আপনার সবকিছু অনেক স্মুথ যাবে। এবং আমার মতো সিঙ্গেল মাদার যারা আছে, তাদের তো ইনকাম করা আরো বেশি জরুরি, তাদের কাজ করা আরো অনেক বেশি জরুরি। আমি যদি বাসায় চুপচাপ বসে থাকি, আমার ফ্যামিলিটা রান কে করবে? তাই না? So, যখন আপনারা আমাকে খুব পয়েন্ট আউট করে বলেন যে আপনি আহ তোরে রাস্তার একটা কুত্তাও চিনতো না, আচ্ছা ফারহানা তালুকদার, তোরে রাস্তায় একটা কুত্তাও চিনতো না, তোকে মামুনের জন্য কোনি, এই জন্য তুই মামুনের পিছে ইনভেস্ট করছস। ফারহানা তালুকদার, আপনি যান মামুনের কাছে চলে যান, ঠিক আছে? আপনার আমার লাইভে আসছেন কেন? আপনি মামুনের কাছে চলে যান, ঠিক আছে? বাই বাই। আচ্ছা, সোনার বাংলা, আপনি একজন কর্নেলের মেয়ে, কোন পরিবেশে বড় হয়েছেন আর টোকার মামুনের পিছনে খামাখা সময় আর টাকা নষ্ট করলেন? প্রথম কথা হচ্ছে, এই হিস্ট্রিটা 1 সেকেন্ডে বলা সম্ভব না। 4 বছরের গল্প একসাথে বলা সম্ভব না। আমি একজন কর্নেলের মেয়ে, বা আমি একজন কর্নেলের ওয়াইফ, যেটাই হয় না কেন, মানুষের জীবনে যখন কোনো সম্পর্ক, কোনো সিচুয়েশন চলে আসে, সেটার পিছনে একটা বড় ব্যাকগ্রাউন্ড থাকে। আমি, আপনি যখন আপনার হাজবেন্ডকে টাকা দিবেন, বা আপনি যখন আপনার ওয়াইফকে টাকা দিবেন, সেটা কোনো ইনভেস্ট না, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু কোনো ইনভেস্ট না। আপনি যখন আপনার ওয়াইফকে টাকা দিবেন, বা আপনি যখন হাজবেন্ডকে টাকা দিবেন, তখন কিন্তু কেউ কখনো লিখে রাখেন না, বিকজ আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে ওই ধরনের
আন্ডারস্ট্যান্ডিংটাই থাকে, এবং এই বন্ডেজটাই এরকম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডেজটাই এরকম। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো যে মানুষ যখন প্রতারণার শিকার হয় তখন কিন্তু বুঝতে পারে না যে আমি প্রতারণার শিকার হয়ে গেছি। কেউ যদি বুঝতে পারতো যে আমি প্রতারণার শিকার হচ্ছি, তাহলে কিন্তু সে ওই জায়গা থেকে সরে আসতো। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক প্রশ্নের উত্তর দিলাম। হ্যাঁ। তুমি আমার জীবনের সকল বাস্তবতা, তুমি আমার জীবনের সকল, আসলে না এক একটা মানুষের জীবনের সিচুয়েশনটা এক এক রকম হয়ে থাকে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যেই সংগ্রামটা করছি, আপনি ওখানে বসে সেটা বুঝবেন না। হয়তো আপনি আমার চেয়ে বেশি সংগ্রাম করছেন, বা আপনি আমার চেয়ে বেশি কষ্টে আছেন। একটা মানুষ আমার এখানে এসে, আপনি হয়তো একটা খারাপ কথাগুলো বলে মনে শান্তি পাচ্ছেন, কিন্তু আপনি হয়তো দেখা যাবে আমার চেয়ে আরো অনেক খারাপ অবস্থানে আছেন। আপনার হয়তো নিজস্ব কোনো ইনকাম নাই। হয়তো আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে যেটা দিয়ে আপনি আমাকে দেখতে পারছেন, এবং আপনার মনের সমস্ত কষ্ট, আপনার দিনের সমস্ত গ্লানি এসব আমাকে গালাগালি করে আপনারা মনে শান্তি পাচ্ছেন। তো যাই হোক, একেকজনের লাইফস্টাইল একেক রকম। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাকে দেখেন, আপনারা হয়তো আমাকে কেউ ভালোবাসেন, বা আপনারা হয়তো আমাকে কেউ ভালোবাসেন না। আমার লাইফস্টাইলটা যেহেতু দেখেন, সে তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করা হয়। বাট একটা মানুষের লাইফে আসলে এক্সাক্টলি কি ঘটছে, কি ঘটবে, কি ঘটে যাবে, সেটা ওই একটা ১ ঘন্টা ২ ঘন্টা লাইভে বলে বলে বোঝানো সম্ভব না। একটা মানুষের সাথে কি স্টেজে আমি দেখা করলাম, কিভাবে আমি ওই মানুষটার সাথে সম্পর্কে জড়ালাম, কিভাবে আমি ৪টা বছর পার করলাম, সেটা আসলে ওই ১-২ টা লাইভে বলে বোঝানো সম্ভব না। বিকজ ৪ বছরের গল্প বা ৪ বছরের আগের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এত তাড়াতাড়ি আপনাদের বোঝা সম্ভব হবে না। আপনারা যখন আমার জায়গায় থাকবেন, তখন হয়তো আপনারা রিয়ালাইজ করতে পারবেন। বা আমি যদি আপনাদের জায়গায় না থাকি, তাহলে আমিও আপনাদের আনন্দ, সুখ-দুঃখ এগুলো বুঝতে পারব না। সো যাই হোক, সুমন মিয়া, দেহটা কত টাকায় বিক্রি করবেন? ভাই, আমার এখনো দেহ বিক্রি করার মতো সিচুয়েশন হয়নি। হ্যাঁ? এইটা নিয়েও একটা কথা আমি বলতে পারি যদি আপনারা শুনতে চান। একটা প্রস্টিটিউটের কাছে কে যায়? একটা মেয়ে প্রস্টিটিউটের কাছে কিন্তু আপনার মতো ছেলেরাই যায়। আপনার মতো পুরুষরাই যায়। এবং আপনার মতো পুরুষরা টাকা দিয়ে মুখটা ঢেকে রাতের অন্ধকারে কিন্তু একটা প্রস্টিটিউটের কাছে যান। তো যাই হোক, সুমন মিয়া, আপনি যারা আহ, টাকার বিনিময়ে আপনার সাথে রাত কাটাতে চায় তাদের কাছে যাবেন। দিস ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ। ঠিক আছে? ফেসবুকে এভাবে অফার করার জন্য এটা আসলে রাইট প্ল্যাটফর্ম না। আপনি যাবেন হচ্ছে যেসব জায়গায় টাকার বিনিময়ে দেহ সেল করে তাদের কাছে। যাই হোক, উপযুক্ত হইয়া কমেন্ট করব বলে লাইভ শেয়ার করে আসলাম। এখন ভয় আছে যদি ব্যান করে দেন। না, ব্যান করে দেন। যাই হোক, আজকে অনেক গল্প করলাম। তো দেখা হবে অন্য কোনো একটা লাইভে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দিস ইজ ফর কার এক্স। আমি আপনার অনেক বড় ফ্যান, এবং আপনার আহ, প্রতিটা ভিডিও আমি সার্চ করে করে যেয়ে দেখি। সো ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।